একবেলা ভাত খাইয়ে লোভ লাগানোর দরকার নেই, আমাকে তো আর নিজেদের কাছে রাখবে না, তাই আমি চলে যাচ্ছি। আরামের ঘুম নষ্ট করার জন্য অনেক ছড়ে। রূপসা কম্বল রেখে উঠে দরজার দিকে পা বাড়ায়। সিটকিনি খুলতে নেবে, শক্তপোক্ত হাত আটকে নেয়। রূপসা পুলকিত চোখে চাই। সিনান টেনে নিয়ে বসিয়ে দেয় পাটিতে। নরম সুরে বলল, তোর মতো অমানুষ না আমরা, হাত ধুইয়া খাইয়া নি। রূপসা শান্তি বেগমের দিকে তাকায়। শান্তি বেগম গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বলল, বামনের ঘরে চা নাইছে, তারে অনাদার করার স্বাদ দিয়ে আমাগোর নাই। আমার তার ছেঁড়া ছলের মুখে এক মনে আরেক কষ্ট পাইও না। এমন রূপসী মাইয়ারে ফিরাই দিবার মন চায়। আমার তো মন চাইতেছে তোমারে শোকেসে সাজাই রাখি, কিন্তু তোমার বাপ ভাই তো আমার পোলারে বাঁচতে দিত না। কাল রওশন বাবা আইসা মারধর করলো, আজ তোমার চাচায় এসে শাসাই গেল। তোমারে কেমনি কাছে রাখি কও? রূপসা নতমুখে অশ্রু বিসর্জন দেয়। তার কান্না ভেজা মুখ দেখে শান্তি বেগম মাথায় হাত বুলিয়ে বলল, খাইতে পারবা নাকি খাওয়াইয়া দিমু আমি? রূপসা সম্মতি দেওয়ার জন্য মাথা বাগায়। তবে সিনান ব্যঙ্গ করে বলল, আহা কি পিরিত লো, নাকে পানি আইলো রে। নিজের মাইয়ারে কোনো দিন এমন করে কইছস? শান্তি বেগম দাঁত কটমট করে ছেলেকে শাসায়। সিনানের মুখে রাজ্যে বিরক্তি। দিনকাল ভুলে রূপসা কান্নার মাঝে ফ্যাক ফ্যাক করে হেসে দিল। তার হাসিতে শান্তি বেগম আর সিনান মুখ চাওচাই করে। রূপসা ওনে নাক মুছে মুছে হাত ধুয়ে ভাতের থালা হাঁটুর উপর তুলে নিয়ে বলল, ওটা কিসের মাংস? আমি কিন্তু ব্রয়লার মুরগি খাই না। সিনানের সাত জাগে ওই তরকারি বাটিতে এই মেয়েকে চুবিয়ে ধরতে। বলে কিনা ব্রয়লার মুরগি খান না, তোরই তো মরা মুরগি রোস্ট করাইয়া খামো। মনে মনে খ্যাক করে ওঠে, ভাবে এই পাগলকে সে সেতে নিজের সাথে জুড়েছে, তাহলে তো সেই বড় পাগল। শান্তি বেগম হেসে বলেন, রাজহাঁসের মাংস খাও, মজা পাইবা। বলেই পাতে তুলে দিতে নাই ভদ্রমহিলা। রূপসা হাত দিয়ে বাধা দেয়। মিনমিনে সুরে বলল, আমি হাঁসের মাংস খাই না, কেমন গন্ধ গন্ধ, বমি পাই, অন্য কিছু দাও। আর বুঝি সহ্য করা গেল না। সিনান ভৎসনা করে বলল, তোর জন্য তো মা পঞ্চভুজ রাইখা গেছে, খারা আমি আনতাছি। দ্রুত পায়ে ঘর ছাড়ে। রূপসা উৎসুক দৃষ্টি তার দিকে। মিনিটের ব্যবধানে সিনান কাঁচা কুঞ্চি নিয়ে ঘরে ফিরে আসে। রূপসার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মারবে নাকি? সিনান লাঠি ঝাঁকিয়ে বলল, এটা খাবি নাকি হাঁসের মাংস? রূপসা চমৎকার হাসল। এইরকমই একটা স্বপ্নই তো সেই বুনেছিল। রূপসার মুখ থেকে সব ভয় ভীতি দূর হয়। আহ্লাদে সুরে বলল, কোনোটাই না, একটা ডিম ভেজে দিলেই তো হয়। আমি ডিম ভাজি খেতে ভালোবাসি। লাগে আমার কইলজাখানি বুনা কইরা দিই, খাইয়া আরো আরো স্বাদ পাবি। তিরস্কারে রূপসা গাল ফুলায়। লবণ মাখিয়ে শুকনো ভাতে নিপালা মুখে নিয়ে অস্পষ্টে গিয়ে সুর তুলে বলল, তোমার মাথা খাইতে দিলেই হইব, মেলা স্বাদ পামু। এ দুলালি কি কইলি? রূপসা চোখ পিটপিট করে। শুকনো ভাত গিলতে বেশ কষ্ট হয় রূপসার। ভাতের দানা মোটা, ঠান্ডা হওয়ায় তাতে পিষতে সময় লাগে। শান্তি বেগম ইতস্তত বোধ করে উঠে গিয়ে দুটো ডিম এনে বলল, 2 মিনিট খাড়াও, আমি ডিম ভাইজা আনি। সিন বাইরে আলো জ্বালাই দে। রূপসা চোখের তারা ঝিলিক দেয়। শাশুড়ি তো খুব ভালো, তবে পরটা পুরোই তার ছেঁড়া। সে সিনানের দিকে তাকিয়ে দাঁত ভ্যাটকাল। যা সহ্য হলো না স্নানের। তাদের ঝামেলায় ফাঁসিয়ে দাঁত কেলানো হচ্ছে। সে রূপসার হাত ধরে টেনে নিয়ে বাহিরে যায়। শান্তি বেগম পেঁয়াজের খোসা ছাড়াচ্ছিলেন। স্নান রূপসাকে উনুনে পাড়ে নিয়ে যায়। মাকে বলে, তুই উঠ মা, যে খাইবো সেই ডিম বাজবো। পাগল তুই বাজান, ওরে ঘরে নিয়ে যা, কেউ দেখলে কেলেঙ্কারি বাঁধবো। ওই পাগল, যা না। গাত্তারা স্নান মাকে তুলে রূপসাকে বসিয়ে দেয় পিড়িতে। কাটকাট স্বরে বলে, নিজের আইনটা নিজে খাবি, খালি খাইতে জানলেই তো হইব না, রান্ধবো জানতে হইব। রূপসা অসহায় বোধ করে। শান্তি বেগম তো দয়া করুণা সহানুভূতি সব গুলিয়ে খেয়ে নিয়েছেন। আরে কি সুন্দর পুতুলের মতো মেয়ে। তিনি ভাবেন দুজনের সংসার আল্লাপাক নসিবে লিখে রাখেন। মেয়েটার কপালে ঘোর দুঃখ লেখা আছে। ছেলে তার জ্বালিয়ে মারবে এই ধনী তুলালিকে। রূপসা পেঁয়াজ হাতে বসে রয়। কিভাবে কুচি কুচি করবে, চোখ জ্বালা করবে তো। রূপসা অনেক ভেবেচিন্তে পেঁয়াজ রাখে দেয় তরকারি ডালায়। বস্তাবন্দি শুকনো পাতা মুঠোয় ভরে দেশলাই জ্বালিয়ে আগুন ধরে। অল্প আগুন চুলোর মুখে দেওয়ায় আগেই লিভে যায়। রূপসা বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু সাবধান।
কিন্তু সমাধান মিলে না। শেষে কাঁদো কাঁদো মুখে শান্তি বেগমকে বলে। মা, আগুন নিভে যাচ্ছে তো। শান্তি বেগম ছেলের দিকে তাকান। সিনানও মায়ের দিকেই মুখ করে আছে। মনে মনে এক কথায় আসে, এ মেয়ে খুব চালাক, আবার খুব বোকাও। রূপসা আবারও একই গীত গায়। শান্তি বেগম আঁচলে মুখ লুকিয়ে হাসি আড়াল করেন। খুব খুব করে কেসে বললেন, পাটখড়িতে আগুন ধরায় চুলায় দাও, তারপর পাতা দিলে আর নিবব না। ধন্যবাদ মা। শান্তি বেগম ছেলের দিকে তাকান, ফিস ফিস করে বলেন, দেখলি বাজান, কি মিষ্টি কইরা মা ডাকলো। আমার মেলা ভাল লাগছে, রাইখা দেই আমার কাছে। মানা করছি তুই পরে কইতে পারবি না কেমন বউ আনছি। কাম কাজ পারে না, পাড়ায় পাড়ায় কুটনামি করবারও পারবি না। অনেক সোহাগ করবি কইলাম। সিনান চোয়াল চুলকে আস্তে ধীরে পিড়পিড় করলো। শান্তি বেগম ফিস ফিসে বলল, পাগল তুই, এমন পুতুলের লাহান বউ দিয়া আমি কাম করাবো নাকি? মাথায় তুইলে রাখমু বাজান। তাইলে রাইখা দেই, কি কস? সিনান ভুরু নাচিয়ে জানতে চাইল। শান্তি বেগম হাসলেন। হঠাৎ সিনান খ্যাক করে উঠল রূপসার উপর, বাহু ধরে দাঁড় করিয়ে দেয়। গায়ের ওড়না টেনে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে। কলসের সমস্ত পানি ঢেলে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে জর্জেট, ওড়নাটা নিভে যায়। সিনান ধমকে ওঠে, ইস রে খাটো মেসল, অহনি তো জরিনা পোড়া হইতে নিছিলি। রূপসা ভাইয়ে থরথর করে কেঁপে ওঠে। শান্তি বেগম রূপসাকে জাপটে ধর নিজের সাথে, জড়ি রেখেই ঘরে নিয়ে যায়। সিনানের ভেতরটা এখনো স্যাত করে ওঠে। যদি সে খেয়াল না করতো তাহলে কি হতো ভাবতেই বুক ভারী হয়। দোষটা তাই, সে পিড়িতে বসে পেঁয়াজ ও মরিচ কুচি করে নেয়, লবণ রসুন বাটা, অল্প হলুদ গুঁড়ার সংমিশ্রণে ডলে ডিম দুটো মাখিয়ে নেয়। মিনিটের মধ্যে ডিম ভেজে ঘরে আসে, কিন্তু তার ঘরে কেউই নেই। ডিম ভাজি নিচে রেখে সে পাশের ঘরে ঢোকে। সাথে সাথে বিশাল বড় ঝটকা খায়। যেমন গিয়েছিল তেমনই ফিরে আসে। জগ উঁচু করে ঢকঢক করে পানি খায়। তবুও গলা শুকিয়ে কাট। শ্যামল মুখটাই লজ্জার আস্তরণ। গলা খাকারি দিয়ে প্রবেশ করা উচিত ছিল। অনেক বড় অপরাধ করে ফেলি রেসিন। শান্তি বেগম হাস্যোজ্জ্বল মুখে ঘরে আসেন। তার হাতের মুঠোয় ছোট্ট গরনের রূপসা, গায়ে কালো পাড়ের দারুচিনি রঙের সুতির কাপড়। কাপড়টা শান্তি বেগমের, ঢিলে ঢালা ব্লাউজটাও ওনারই। সিনান চোখ তুলে তাকালো একবার। আহামরি সুন্দরী লাগছে না, মলিন কাপড়ে মলিনই লাগছে। নাক হাত সবই খালি। তাতে সোনার ছোঁয়া লাগলে বোধহয় বউ বউ লাগতো। এখন মনে হচ্ছে বাচ্চা মেয়ে মায়ের শাড়ি অঙ্গে পেঁচিয়েছে পুতুল খেলবে বলে। সিনান নজর সরিয়ে নেয়। রূপসার খারাপ লাগে। তাকে কি বাজে দেখতে লাগছে শাড়িতে? কেমন লাগে রে বাজান? মায়ের প্রশ্নে সিনান মুচকি হেসে বলল, সিনাল সাহেলের বউ যেমন লাগার কথা তেমনই লাগতাছে, ফকিরনির মতো। প্রথম কথাই রূপসা খুশিতে বাকবাকুম হলেও শেষের কথাই মুখটা থমথমে হয়ে গেল। শান্তি বেগম বিরক্ত প্রকাশ করে রূপসাকে পাটিতে বসায়। গরম গরম ডিম ভাজা দিয়ে ঠান্ডা ভাত মেখে নিজ হাতে খাইয়ে দেয়। রূপসা খুশি মনে তা গলগদ্ধকরণ করে। সিনান শান্ত চোখে দেখে যায়। সময়টা এখানেই থমকে গেলে মন্দ হতো না। দৃশ্যটুকু তার তনুমন জড়িয়ে দিচ্ছে। চক্ষু দুটোই শীতলতার আবেশ, মন মস্তিষ্ক স্বার্থপর হতে বলে। যাই হোক, তুই শুধু এই মুহূর্তটুকু ঝুলিতে ভরে নে। মেয়েটাকে নিজের কাছেই রেখে দে। চৈত্রের করা রোদ্দুরে খাকা করা বুকটাই তৃষ্ণা এই আহ্লাদি মেয়ের আহ্লাদপনা ছাড়া কেউ নিবারণ করতে পারবে না। এই শখটুকুন পূরণ করা অতি আবশ্যক। খাওয়া দাওয়ার পর্ব শেষ। রূপসা শান্তি বেগমের সাথে এ ঘরে বসে আছে। বাড়ি ফেরার কথা শান্তি বেগম বলেনি, না রূপসা ফিরতে চায়। রূপসা হামি তুলে বলল, তুমি ঘুমাবে না? চলো ঘুমিয়ে পড়ি। শান্তি বেগম দাঁতে নখ কামড়াই। চিন্তায় মাথা ব্যথা ধরে গেছে। মনে হচ্ছে এই তো চেয়ারম্যান সাহেব সাঙ্গ পাঙ্গতে নিয়ে বাড়িতে হামলে পড়বে। তারপর কি হবে ভাবতেই ফিট খাবার উপক্রম। অথচ পাগলি মেয়েটা ঘুমানোর কথা বলছে। তিনি বালিশ ঠিকঠাক করে মশারি টাঙ্গালেন। রূপসা গলা অব্দি লেপ টেনে শুয়ে পড়ল। শান্তি বেগম স্নানকে ডাকেন লাইট নিভিয়ে দেওয়ার জন্য। এ ঘরের সুইচ পাশের ঘরে। সময় গড়ালো, লাইট নিভল না। শান্তি বেগম আবারও ডাকেন, সারা শব্দ মিলল না। বরঞ্চ দরজা খুলে সিনান এ ঘরে আসে। শান্তি বেগম শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছেলেকে দেখে শুধালেন, কিছু চাই বাজান? সিনান মাথা চুলকায়। এদিক ওদিক নজর ঘুরিয়ে ইতস্তত ভঙ্গিতে বলল, বউডা আমার, তাই দয়া কইরা আমার ঘরে পাঠাই দে, দেরি করিস না।
রূপসা লেপ মুড়ি দিয়েছিল। কথাগুলো কর্ণপাত হতেই মুখ থেকে লেপ সরিয়ে অবাক চোখে চায়। ততক্ষণে সামনে কেউ ছিল না। সে শান্তি বেগমের দিকে ফিরল। শান্তি বেগম নিজেও হতভম্ব হয়ে আছেন। আমতা আমতা করে পাশ ফিরে শুয়ে পড়েন। কিছু সময়ই করালো। রূপসাও অস্বস্তি থেকে বাঁচতে চোখ বুজে নিল। মা, কিছু কইলাম কানে ঢুকে নাই? রূপসা শান্তি বেগম দুজনই শুনলেন, কিন্তু কি প্রতিক্রিয়া দেখাবেন বুঝে উঠতে পারল না। ছেলের এহেন ব্যাহপনায় লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। ছেলে তার গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। রূপসার বুকটা দুরু দুরু করতে থাকে। ভয়ে লজ্জায় হাত পা অসাড় হয়ে আসছে। তারই মাঝে শান্তি বেগম কনুই দিয়ে গোতা মেরে বলেন, ঘুমাও তুমি, ওর কথা কানে নিও না। রূপসা তাই করলো। তারও ও ঘরে যাওয়ার সাহস হলো না। কেন যেন ভয় ভয় লাগলো, সাথে অভিমান জন্মে। তখন কিরকম ব্যবহার করলো, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রূপসা ভোলেনি। ভাইয়া মেরেছে, চাচা চান উল্টাপাল্টা কথা বলেছে বলে রাগ করেছে, এটা ভাবছে না। রূপসাও ভালো ছিল না, নিতই সুবিধাবাদী লোক। ধর্ম করে দরজা খুলো স্নান, মেজাজি গলাই বলল, আমি রাগলে কিন্তু খবর কইরা ছাড়মু। ভালোই ভালোই আইতে কইছি, আসুক আমার ঘরে। শান্তি বেগমের ইচ্ছে করে দেওয়ালে কপাল ঠোকরাতে ছেলের আক্কেল গুরুম হলো নাকি। সে মিনমিনে গলায় রূপসাকে বলল, যাইবা ওর কাছে, যাও না হয়। পুরাই এক বাইজ্ঞা মানুষ, ওর লাগে তেরামি করলে বাড়ির মাথায় তুইলা নাচবো, যাও। রূপসা 2 আঙ্গুল মুখে পুড়ে কামড় দেয়। মধ্যমা আঙ্গুলে ব্যথা লেগেছে বেশি, তাই যাওয়া উচিত না। তবু রূপসা বিছানা ছালো, কাপড় টেনে টুনে ঠিক করে মাথায় বইদের মতো ঘুমটা টেনে নেয় রূপসা। সিনানকে পাশ কাটিয়ে চলে যায় ও ঘরে। সিনান গম্ভীর মুখে দরজা লাগায়। রূপসা ইতিউতি না তাকিয়ে সোজাসুজি মশারির ভেতর ঢুকে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সিনান লাইট নিভিয়ে দেয়। অন্ধকারে হাঁটে বিছানায় বসে, মশারি উঁচিয়ে ভেতরে প্রবেশ করে। রূপসাও আরও জড়সড় হয়ে গুটিয়ে গেল। সিনান ঈষৎ ঠোঁট বাঁকিয়ে হাসলো। কম্বল টেনে নিল দুজনের গায়ে, মাঝে এক হাতের মতো ফারাক। রূপসা পিঠ ফিরে শুয়ে আছে, তার দিকে মুখ করে সিনান শুয়ে আছে। রাত জাগা পাখির মতো তাদের চোখের পাতাতেও ঘুম নামলো না। দুজনের মাঝে কথাও হলো না। শান্ত নদীর ঢেউয়ের মতো সময় ফুরায় শুধু। হঠাৎ খিটখিটে প্রাণীটি অতি নিম্ন স্বরে সুর তুলল, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া হৃদস্পন্দন ক্ষণিকের জন্য হলো থমকায়। অস্বস্তি লজ্জারা কপাট খুলে পালালো। অতি বিস্ময়ে হতবাক রূপসা পাশ ফিরে সই। ঈশ্বর দূরত্ব ঘুচিয়ে নিষ্পলক দৃষ্টি ফেলেন। আধারে শ্যামল মানবের অবয় বোঝা মুশকিল, তবে তার উষ্ণ শ্বাসের সন্ধান পায় রূপসা। রগরগে প্রেম আন্দোলন শুরু হয়। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। থেমে যায় স্নান। হাত বাড়াতে মনের মানুষটাকে ছুঁয়ে দেওয়ার অভিপ্রায়, কিন্তু ছুঁয় না। মুঠো ফিরিয়ে নিয়ে বলল, তুই আসার আগে ভাবছিলাম আমার সব শখ বিসর্জন দিব, তোকে সেদিন পুতুল পুতুল বিয়ে থেকে মুক্তি দেব। তুই অনেক আহ্লাদের যোগ্য, আমি তোকে আহ্লাদ করতে পারবো না, তোকে রানীর হালেও বুঝতে পারবো না। তোর সুখের কামনা করছিলাম, আমার বোন সুরের সুখটা আগে রেখেছিলাম, কিন্তু তুই আদরের দুলালি আগমনে পাশা উল্টে গেল। থামলো স্নান। আধারের সাথে সখ্যতা থাকায় মনের মানুষটি মুখটা অনুভব করতে কষ্ট হয় না। কপালে কপাল ঠেকিয়ে বলল, তোর কপালে সুখ নাই রে আদরের দুলালি, আমি তোরে সুখে থাকবার দিব না। একটু সময় দে খালি। আমি পাশা খুব ভালো খেলবার পারি, যে কোনো উপায়ে রনিকে হাতে মুঠোয় আনবই। আমার দোহাই লাগে, তুই ধৈর্য রাখ, পাগলামি করিস না। তুই আমার লক্ষ্মী বউ, দুনিয়া মানুক আর না মানুক, তুই নিজে না মানলেও তুই আমার। সিনসাহেল কথা দিল তোকে, দিন শেষে তুই আমার পা টিপবি। খুব মনোযোগ দিয়ে সব কথা শুনে রূপসা, তবে প্রতিবারের মতো আবেগে আপ্লুত হলো না। মলিন মুখে বলল, তোমার মন তোমার চাওয়া, কখনো আমার মন নিয়ে তোমার মাথা ঘামলো না চিন্ময়। তুমি খুব স্বার্থপর। সুরেলা ভাবিজানের সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দিতে চাইছিলে। এতটাই তুচ্ছ আমি তোমার জীবনে, অথচ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসা নিয়ে খেলছো। এখন তো মত বদলে নিয়েছো, দেখা যাবে ভোরের আলো ফুটলে তুমি আবারও মত বদলে নিবে।
তুই তো কস তুই ছোট বাচ্চা, তোর আবার কিসের মন? আমার মন তোর মন, আমি যা বলবো অক্ষর অক্ষরে পালন করবি, আমার কথায় উদ্বোস করবি, নাইলে আমারে তো চিনিসই, কাঁচা ঘিল্লা নিমো। সিনান চিরচেনা অবতারে ফিরে। রূপসা গাল ফুলিয়ে নেয়। সিনান ফোনে লাইট জ্বালিয়ে কম্বল সরে। রূপসা ভরকে গেল। সিন ভাই কি তার সাথে রোমান্টিক কিছু করবে? ছি! রূপসা দুহাতে চোখ মুখ ঢাকলো। সিনান বাহু ধরে টানে। রূপসা মিউ মিউ করে বলে। আমার লজ্জা লাগে চিন্ময়। সিনান সুচালো দৃষ্টি নিক্ষেপ করে। চোখ বরাবর লাইট ধরে বলে। স্বপ্নের দুনিয়া থেকে ফিরায় কোন হাত ছিলছে? তখন মারে দেখাইছিলি? রূপসা জিভে কামড় লাগায়। তার বোঝা উচিত ছিল সিন ভাই রোমান্টিক হতেই পারে না, সে আর হাত দেখায় না। দেখতে হবে না, এই যে যত সামান্য চিনবাই, ভেতরের ক্ষত দেখানোর উপায় থাকলে সেটাই দেখাতাম। রূপসা কথায় স্নান ফিক করে হেসে দিল। ছাদে কি তোরে আঁকনা কই? তোর বাড়ির টিভি তোরে নষ্ট করছে। রূপসার চোখ চিকচিক করে। সিন ভাই সবসময় তাকে তুচ্ছ তাচ্ছিল করে। একদিনও তার সময় আসবে, সেও দেখিয়ে দিবে রূপসা মাহবুব খান কি জিনিস। সে ফোঁস করে কম্বল মুড়ি দিল। সিনান বালিশে কোনোই ঠ্যাস দিয়ে উঁচু হয়। চিরচেনা সুরে ডাকে, এই আদরের দুলালি। রূপসা শোনে, তবে সাড়া দিল না। সিনান দাঁত কেলিয়ে বলল, কাপড়ে তোরে সিনানের বউ বউ লাগতেছে। শোন, হাতে চিকন স্বর্ণের চুড়ি, নাকে বড় নাকফুল, কানে একজোড়া ঝুমকো। যেদিন গোড়ায় দিমু সেদিন শাড়ি পরবি, তার আগে না। বুঝতে পারছিস? রূপসা তবুও সাড়া দেয় না। সিনান আবারও বলল, রাতের জন্যই সিন তোর, ভোরবেলায় ভাই আইব তোরে নিতে। রূপসা জানতো তাকে ফেরত পাঠানো হবে, সিন ভাই রাখবে না তাকে। সে অবিচল পড়ে রইল। সিনান বলল, রূপসা সিনাল সাহেল কাপুরুষ না, ধুমধামের সাথে তোরে উঠাই নিয়ে আসবো। আর চিন্তা করবি না, ফুরফুরা থাকবি, তুই আমারই থাকবি। তবু নিরুত্তর। সিনান কম্বল টেনে নিল নিচের দিকে। কানের অতি নিকটে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ রাতের জন্য সিন তোর কাছে নিজেরে সমর্পণ করলো দুলালি। ফুলে সজ্জিত খাটে লম্বা ঘোমটা টেনে বসে আছে আরিফা। এক নতুন সূচনা শুরুর লগ্নের অপেক্ষায় আছে সে। হৃদস্পন্দন বেগতিক, অস্থিরতা সারা অঙ্গে সফর করে বেড়ায়। আরিফা নিম্ন ওষ্ঠাধর কামড়ে ধরে। এ কেমন অদ্ভুত অনুভূতির ঝড় বইছে। একটু আগ অব্দিও সে স্বাভাবিক ছিল, হঠাৎ এই পরিবর্তনের কারণ। দরজার ওপাশে দর কষাকষি স্পষ্ট কানে বাজছে। সবে এক প্রকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। আরিফা না চাইতো হাসল। ইকরাম দুলাভাই 20,000 হাঁকছে, তাই শুনে লোকটা আতঙ্কিত হয়ে বলছে, আমার ঘরে আমার বউয়ের কাছে যেতেই 20,000 দিতে হবে? মাথা খারাপ? 1 টাকাও দেব না, রাস্তা মাপেন। তোমার ঘরের বউটাকে এনে দিল? আমরা গুরুজনেরাই তো এনে দিলাম। যত চেঁচামেচি করবে ততই এনার্জি লস হয়ে থাকবে। তাই এনার্জি লস না করে ফটাফট টাকা ফেলে বউয়ের কাছে যাও, সঞ্চয় করা এনার্জি কাজে আসবে। আরিফার চোখের আকার বড় হয়। দুহাতে কান চেপে ধরে নিজের মতো থাকার চেষ্টা করে, তবু কানে বাজে। লোকটা মোটা অঙ্কের টাকা গুনে ভেতরে প্রবেশ করার অনুমতি পায়। দরজা খোলার শব্দে আরিফার কাঁপুনি বেড়ে যায়। রওশন হাই হুতাশ করতে করতে বলে, আজ আমি ফকির হলাম। আমার নিজের ঘরে ঢুকতেই 13,302 টাকা ভর্তুকি দিতে হলো। রিফা, তুমি বলো কাজটা কি ঠিক হলো? আরিফা ঘুমটা তুলে স্বভাব সুলভ লাজুক হাসল। শুনছেন, ঘরটা আপনার ছিল, এখন ঘরটা আমার হয়েছে। আমার ঘরে আসতে হলে ফতুর হয়েই আসতে হবে। রওশন কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু আরিফার বলা কথাগুলোর উপরে আরেকবার ভাবে সে। ঘরটা আমার ছিল, এখন রিফার হয়েছে। আর রিফার ঘরে আসতে হলে ফতুর হয়েই আসতে হবে। কেন জিজ্ঞাসা করে না কিছু। অপ্রস্তুত হেসে 2 আঙ্গুল তুলে বলল, আমি 2 মিনিটে আসছি, ঘুমিয়ে পড়ো না যেন। আরিফা মাথা কাত করে সম্মতি দিল। রওশন কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যায়। মিনিট 5 পরে ফিরে এসে দেখে আরিফা হাঁটুতে থুতনি ঠেকে উদাসীন হয়ে বসে আছে। রওশন গলা খাকারি দিয়ে বলল, নার্ভাস? মোটেই না। রওশনের বিশ্বাস হয় না স্বামীর সাথে প্রথম রাত, অথচ নার্ভাসনেস কাজ করবে। হাস্যকর। বাড়ির সবার সাথেই দেখা হয়েছে, শুধু রূপসা আসেনি আমার কাছে। আরিফার কথাই রওশন ফোঁস করে শ্বাস ছেড়ে বিছানায় বসে বলল, জানোই তো সব, কাল আম্মা মেরেছিল। রাগের বেশে
ছবিও দুটো চড় দিয়েছে, সবাই বকাঝকা করেছে, এমনকি আমিও। সেই থেকে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে কারোর সাথেই কথা বলছে না। এখন তো দরজাও আটকে নিয়েছে। রূপসা বয়সে ছোট, পরিবারের সকলের আহ্লাদি, আবেগের বশে করেছে। বুঝ থাকলে তো এমন করতো না। আপনাদের উচিত ছিল ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে বলা। তোমার কি মনে হয় বুঝাইনি? আমি রিজ ভাই আম্মা তিনজন আগেই জেনেছি সব। ওই যে ডাকাতের হামলায় ওর স্কার্টের পকেটে সিনের শার্ট ছিল। কত বুঝিয়েছি ওকে আমরা, নরম গলায় শক্ত হয়েও। ও চুপচাপ শুনতো শুধু, কোনো প্রভাব পড়তো না। একেবারে বিয়ের কি বোঝে ও? আরিফা কিছু বলল না। রওশন নিজের মতোই বলতে লাগলো। কোথায় পিচ্ছি আর কোথায় ওই সিন, আকাশ পাতাল তফাৎ। সিন ভালো কিন্তু লোহাই করা মানব। ওর মুখ দিয়ে বছরে একবারও মিষ্টি কথা বের হয় না। অন্যদিকে আমার বোন অতিরিক্ত আহ্লাদি, ধমক দেওয়া দূর, চোখ তুলে তাকালেও কেঁদে চোখ ফুলাবে। কিভাবে দুজনকে একসাথে ভাববো বলো তো রিফা? আরিফা হাসলো শুধু। রওশন আবার বলল, ও আমার বন্ধু ছিল, ওকে কতটা ভরসা করতাম। ও আমার সামনে সুফি সেজে রূপসাকে নিয়ে নিজের দিক আকৃষ্ট করেছে। আমার ন্যাংটা কালের বন্ধু সিন, ওকে হাড়ে হাড়ে চিনি। রিজ ভাই সুরেলাকে কৌশলে বিয়ে করেছিল, তারই প্রতিশোধ নিল শালা। আমি সিনান ভাইয়াকে চিনি না তেমন, তবে যতদূর শুনেছি লোকটা খিটখিটে হলেও বেশ দায়িত্বশীল। সুরেলা ভাবিজানকে চোখে হারায়। আমি তো এটা ভাবছি, এটা জানার পরেও যে রূপসাকে জীবনে জড়ালে সুরেলা ভাবিজানের সংসারে নেতিবাচক প্রভাব পড়বে। তারপর ও রূপসাকে জড়ালো নিজের সাথে। নিশ্চয়ই রূপসার প্রতি ওনার ভালোবাসাটা অনেক গভীরে। আরিফা সিনানের পক্ষে কথা বলে। রওশন তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি অন্তত ওই তার ছেঁড়ার পক্ষ নিও না। আরিফা বলল, একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি ভরসা দিলে জিজ্ঞাসা করতে পারি? আরে ফর্মালিটিস বাদ দাও, সরাসরি জিজ্ঞাসা করবে। আপনার মন খারাপ হতে পারে কিন্তু। আরিফা সাবধান করলো। রওশন আবারও তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে। আরিফা বলল, সিনান ভাইয়া তার বোন দেয়নি, তাই আপনিও আপনার বোন দিতেও অনিচ্ছুক? মোটেই না। রওশন অবাক সুরে নাকচ করে। আরিফা নির্লিপ্তভাবে বলল, মোটেই হ্যাঁ। আপনি যেমন সিন ভাইয়াকে হাড়ে হাড়ে চিনেন, আমিও আপনাকে খুব করে চিনি। আপনি আগাগোড়া স্বার্থন্বেষী। আরিফার স্পষ্ট স্বীকারোক্তিতে রওশনের মুখটা মিলান হয়। সে সত্যি খুব স্বার্থপর। সকালে রিজ ভাইয়ের খুঁত ধারালো প্রতিটি তিক্ত বাক্য বুক বরাবর হুল ফুটিয়েছে। এখন সদ্য বিবাহিত স্ত্রীর তিরস্কার। রওশন ক্লান্ত ভঙ্গিতে বলল, সিন আমাকে ওর বোন দিলেও আমি আমার বোনকে দিতাম না রিফা। রূপসার জন্য সিন মোটেই ঠিক না, শুনতে খারাপ লাগলেও। আপনি কি এখনো সুরেলা ভাবির প্রতি দুর্বল? কথার মাঝে আচানক আরিফার প্রশ্নে আহমক বনে যায়। এ কেমন কথা রিফা? যা জিজ্ঞাসা করছি তাই বলুন। রওশন তপ্ত দুপুরের মতো উদাসী চোখে চেয়ে বলল, তোমাকে কতবার বললে বিশ্বাস করবে? সে আমার বড় ভাইয়ের বউ, দ্যাটস ইট। আগে অনুভূতি কাজ করতো, সেই অনুভূতিটা মরে গেছে। হয়েছে, সাধু সাজতে হবে না। আরিফার চটপটে গলা। রওশন ভুরু উঁচিয়ে বলল, তুমি কি এই কথা নিয়ে সারা জীবন খোঁচাখুচি করার পরিকল্পনা করে এসেছো? হ্যাঁ, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, অথচ আপনার জীবনে আমার আগেও কেউ এসেছিল। এটা মাথায় এলেই আমার মাথা যন্ত্রণা করে। আরিফার জল ভরা চোখ। রওশনের অনুশোচনা হয়। সে বলে, আমি স্বাভাবিকের চেয়ে ঈশ্বর বেশি পরিমাণে ভালোবেসে সব যন্ত্রণা দূর করব ইনশাল্লাহ। ওয়াদা করুন। হাত বাড়েই আরিফা। তার মেহেদি রাঙ্গা হাতের দিকে তাকাই রওশন। আশ্চর্য, বুকটা দুরু দুরু করছে কেন? ভয় ভয় লাগছে। যদি ওয়াদা পালন করতে ব্যর্থ হয়, কেন ব্যর্থ হবি? রওশন নিজেকেই প্রশ্ন করে। মেয়েটার মাঝে কিছু একটা আছে যা রওশনকে চুম্বুকের মতো ওর দিকে টেনে নেয়। মেয়েটাকে তার ভালো লাগে। ওর শান্ত সুলভ আচরণ, বুদ্ধিমত্তা, সহনশীলতা, প্রখর আত্মসম্মানবোধ, চোখে মুখে লেপ্টে থাকা লাজুকতার আভাস, সব কিছুই কেমন চক্ষু শীতল করে। আবার প্রয়োজন অনুযায়ী কঠোর হতে জানে। তার ক্ষেত্রে বোধহয় কঠোরতা একটু বেশি। সে হেসে বাড়ানো হাতে হাত রাখল। দিলাম ওয়াদা। আরিফা হাতটা ধরে নেয়, উঁচিয়ে দু চোখের পাতে ছুঁয়ে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলল,
আমি বিশ্বাস করলাম আপনাকে। আমার বিশ্বাস ভাঙবেন না রওশন। বিশ্বাসে সামান্যতম চির ধরলে আমি আরিফা চিরতরে মুখ ফিরিয়ে নিব। রওশনের মন বলে সত্যি সে ভাগ্যবান, তাই আরিফার মতো কাউকে সে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। সুরেলাকে না পাওয়ার পর কতটা জঘন্যতম কাজ করেছে সে কাজের জন্য এখনও নিজের চোখে চোখ রাখতে কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। রওশন আরিফার হাতটা দুই হাতের মুঠোয় ভরে নিয়ে বলল, তুমি নিশ্চিত থাকো রিফা, আমি অতটাই বোকা নয় যে নিজের পায়ে নিজে কুড়াল মারবো। আমার তোমাকে খুব দরকার রিফা। আমি তোমার হাত ধরে আমার এলোমেলো জীবনটা সাজাতে চাই। আমার প্রতিটি পদচারণায় আমি তোমার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে আগাতে চাই। আমার সমস্ত ভুলগুলো ফুলে সাজাতে চাই। আরিফা মনোযোগ সহকারে শুনল সব। শোনার শেষে হামি তুলে বলল, দরকারেই তো বিয়ে করেছেন, ভালো তো আর বাসেননি। বুঝি সবই বুঝি। রওশন হতাশ সুরে বলে, তুমি সবার সামনে কি লক্ষ্মী মন্তর হয়ে থাকো, লাজুক শান্তশিষ্ট নম্রভদ্র, অথচ আমার সামনে তোমার ভিন্ন রূপ। একটু লজ্জা পেল বইকে, তবুও গম্ভীর ঠাট অক্ষত রেখে বলল, কর্ম সে কি বন্ধুরে ফল দেবে তাই না কি? রওশন কিছু পল চুপ থেকে হঠাৎ হেসে উঠল। তার হাসিতে আরিফা বিব্রত বোধ করে, লজ্জাও পায় খানিকটা। সে লজ্জা লুকাতে বলল, আমার ঘুম পাচ্ছে। আমারও। আরিফার ভুরুযুগল অদ্ভুত ভঙ্গিতে কুঁচকে গেল। সে ঘোমটা দেওয়া লাল ওড়না ফেলে উঠে বসে। খুবই সহজ ভঙ্গিতে আলমারি খুলে একটা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। শীতে ভেতরটা জমে যাচ্ছিল, এখন বেশ লাগছে। সে পিছু ফিরে স্বভাবসুলভ হেসে পড়ল, ছোটবেলায় বাবাকে হারানোর পর জীবনের নিষ্ঠুরতম বাস্তবতার সম্মুখীন হয়েছি। আশায় ছিলাম ভাইটি বড় হলে আমার দুঃখ আর থাকবে না। ভাই বড় হলো, দুঃখগুলো আস্তে ধীরে লাঘব হচ্ছিল। সেই সুখকে বাড়াতে মা ভাইকে দিয়ে করালো। বিয়ের পর ভাই কেমন যেন বদলে যেতে শুরু করলো। মায়ের সাথে উচ্চবাচ্য না করা ভাইয়া নিত্যদিন মায়ের সাথে ঝগড়া করত, অথচ ভাবির সাথে সুসম্পর্ক তখনও বজায় ছিল। বাবা আমার জন্য কিছু টাকা ব্যাংকে ডিপোজিট রেখেছিল। সময়ের ব্যবধানে বেশ মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল অ্যাকাউন্টে, আর ভাইয়া চাইছিল সেই টাকা তুলতে, কিন্তু আমাকে ছাড়া সম্ভব না। সে আম্মাকে জোর দিচ্ছিল টাকাগুলো তুলে তার হাতে যেন দেই, আর সে আমাকে ভালো ঘরে বিয়ে দিয়ে সেই টাকা দিয়ে। আম্মা মানা করলেই ঝগড়া শুরু। একদিন বাড়াবাড়ি পর্যায়ের ঝগড়া হলো। মা রেগে ভাইয়াকে থাপ্পড় দিলেন, হেসেল আলাদা করলেন। ভাইয়া বা ভাবি বাধা দেননি কোনো প্রকার। তারপর মা মেয়ের সংসার। ভাইয়া মুখ ফিরিয়েও তাকাতেন না। একদিন পাড়াপড়শির কথায় মা খুব ভয় পেয়ে গেলেন। বাবার মতো তিনিও চলে গেলেন আমার কি হবে ভেবে। কে দেখবে, তিনি চিন্তায় ঘুমোতে পারতেন না। একদিন দেখি ভাইয়ের সাথে কথা বলছেন, আমার জন্য ভালো শিক্ষিত ছেলে দেখতে, কিন্তু ভাইয়া যেন তেন ছেলে ধরে আনতেন। আম্মা নাকচ করত। এরই মাঝে খালাম্মার ফোন আসে। আম্মা অনেক আশা নিয়ে এসেছিলেন, কিন্তু নিরাশ হলেন। তখন তিনি ভাবলেন আপনিও তো বিবাহ উপযুক্ত, তাই তিনি নতুন করে আশা বুনলেন। খালাম্মাকে বললেন তিনি সাধুবাদ জানান, আপনার আম্মার কাছে প্রস্তাব রাখেন। তারপর আপনার আম্মার আগ্রহই বেশি ছিল, অথচ আপনি কতটা জঘন্যভাবে অপদস্থ করেছিলেন আমায়, প্রতিটা শব্দ আমার মনে আছে। থামলো আরিফা। সামনে বসা লোকটার মুখে অনুশোচনা বোধ স্পষ্ট, কিন্তু সেই অনুশোচনা আরিফার দরকার নেই। লোকটা অপমান করেছিল, সে মনে রেখেছে, আজীবন মনে রাখবে। ছোটবেলায় এক পাড়াপড়শি চাচি ডেকে এনে মাংস ভাত খাইয়েছিল। খাওয়ার পর দুটো টাকাও দিয়েছিলেন। আরিফা টাকা নিতে না চেলে তিনি জোর করেছিলেন। আরিফা একটু অবাকই হয়েছিল। পরে যখন জানতে পারে ওনারই ছেলের কঠিন অসুখ হয়েছিল, তিনি মানত করেছিলেন ছেলে নিরোগ হলে কিছু ফকির মিসকিনদের পেট ভরে খাইয়ে দান করবেন। তারই প্রেক্ষিতে 6-7 ফকির সই তারও দাওয়াত পড়ে। আরিফার তখন অনেক ছোট ছিল। অপমানে ফর্সা মুখটা লাল হয়েছিল। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে যায়। 6টা দিন খুব কেঁদেছিল। আরিফার এখনও সেদিনের কথা স্পষ্ট মনে আছে। আরিফা মুচকি হেসে আবারও বলা শুরু করে,
আমি তো পণ করেছিলাম আপনার মুখটাও দর্শন করব না, এ বাড়িতে আমার পা পড়বে না। ভাগ্যের পরিহাস দেখুন। যাই হোক, পুরনো কথা টেনে আপনাকে গিল্টি ফিল করাতে চাই না আমি। যদিও আরিফা নিজেই চাইছিল লোকটা মনে করুক সে রাতের অপমান করার দৃশ্যটুকু।